গণঅভ্যুত্থান চলাকালে মিরপুর 10 নম্বরে আওয়ামী লীগের এবং পুলিশের গুলিতে তার ডান পা হারিয়েছেন। প্রায় 40 দিন উনি চিকিৎসাধীন ছিলেন, তারপরে তার পা কেটে ফেলতে হয়েছে। তিনি একটি ছোট্ট চাকরি করেন মিরপুর 11 নম্বরে। সেই চাকরির সুবাদে তিনি গিয়েছিলেন ওই দিন, এবং ফেরার পথে তিনি আন্দোলনকারীদের আশ্রয় নিয়েছিলেন। ছাত্ররা মিছিল করে এই জায়গা থেকে আসছিল, উনি ওই ছাত্রদের ভেতরে ঢুকে পড়েছিলেন যেন পুলিশের গুলি না লাগে। কিন্তু যখনই উনি মিরপুর 10 নম্বরে এসে পৌঁছলেন, ঠিক তখন স্থানীয় আওয়ামী লীগের এবং পুলিশের ছোড়া একটি গুলি ওনার পায়ে লাগে এবং পরবর্তীতে ওনার পা কেটে ফেলতে হয়েছে। উনি আজকে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন। আরেকজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, ওনার নাম মোহাম্মদ কামাল হাওলাদার। তিনি বলেছেন যে সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সরাসরি অস্ত্র হাতে নিয়ে ছাত্র জনতার উপরে গুলি করেছে। কার হাতে কি অস্ত্র ছিল উনি সেটাও বর্ণনা করেছেন ট্রাইব্যুনালে। উনি সেদিন অর্থাৎ 20 জুলাই মিরপুর 10 নম্বর এসেছিলেন কাঁচা বাজার করার জন্য ওনার বড় ছেলে সিফাতকে নিয়ে। সিফাত একাদশ শ্রেণীর ছাত্র ছিল তখন। সিফাত যখন দেখতে পায় যে মিরপুর 10 নম্বর গোলচক্করে তারই কিছু সহপাঠীরা আন্দোলন করছে, তখন সে দৌড়িয়ে গিয়ে ওই আন্দোলনকারীদের সাথে মিশে যায়। তখন 3 দিক থেকে আওয়ামী লীগের 3টি মিছিল আসে, এবং ওই মিছিলে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের নাম উনি বলেছেন, এবং তাদের হাতে অস্ত্র ছিল। ওই মিছিল 3টি এই অল্প কয়েকজন আন্দোলনকারী ছাত্রদের লক্ষ্য করে নির্বিচারে গুলি বর্ষণ করে। তার একটি গুলি ওনার সন্তান এই 18 বছর বয়সী সিফাতের মাথায় লেগে ওখানেই সে মারা যায়। উনি দৌড়িয়ে গিয়ে তার ছেলেকে কোলে তুলে নেন এবং মাথায় হাত বুলাতে থাকেন যে গুলিটা কোথায় লাগলো। ঠিক এই মুহূর্তে উনার হাতের দুটো আঙ্গুল উনার ছেলে সিফাতের মাথায় ঠিক যেখানে গুলি লেগেছে সেখানে ঢুকে যায়, অর্থাৎ ওনার দুটো আঙ্গুলই মাথার মধ্যে ঢুকে যায়। তাহলে গুলির ছিদ্রতা কত বড় ছিল আমরা সেটা বুঝতে পেরেছি ওনার জবানে। উনি আরও দেখতে পান যে ওনার ছেলের পাশেই আর একটা ছেলে গুলিবিদ্ধ হয়ে ছটফট করছে। উনি তাকিয়ে দেখেন যে সেই ছেলেটির চোখে গুলি লেগে চোখটা বের হয়ে গেছে। উনি আদালতে বলেছেন যে মুরগিকে জবাই করলে যেমন ছটফট করে, আমি দেখতে পেয়েছি যে চোখে গুলি লেগে ওই ছেলেটি সেভাবে ছটফট করছে। উনি অনেক অনুনয় বিনয় করেছিলেন একটা রিক্সা পাওয়ার জন্য, কিন্তু স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা ওনার ছেলেকে ওনার কাছ থেকে কেড়ে নিয়ে যায়। কেড়ে নিয়ে স্থানীয় একটি বাড়িতে নিয়ে রাখে। পরে উনি কিছু লোকজনকে অনুরোধ করে ছেলেটিকে আবার ফেরত পায়। উনার ছেলে সিফাতকে এবং ওই চোখে গুলি লাগা ছেলেটিকে একটি রিকশায় করে উনি স্থানীয় আল হেলাল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা সেখানেই বুঝতে পেরেছিলেন যে ওনার ছেলে মারা গেছে। তারপরে উনি আল হেলাল হাসপাতালের চিকিৎসকরা সরকারি হাসপাতাল অর্থাৎ ঢাকা মেডিকেল এবং সোহরাওয়ার্দীর যে কোনো একটিতে নিতে বলে। উনি সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ ওনার ছেলেকে মৃত ঘোষণা করে। উনি ওনার ছেলেকে একটি সিএনজি যোগে মিরপুর 10 নম্বরে ওনার বাড়িতে নিয়ে আসলে স্থানীয় আওয়ামী লীগের লোকজন তার ছেলেকে জানাজা করতে দেয়নি, গোসলও করাতে দেয়নি। তখন উনি যে ছোট চাকরি করেন একজনের বাসায়, তিনি একজন বিচারক, তিনি একটি অ্যাম্বুলেন্স জোগাড় করে দেয় এবং ওই অ্যাম্বুলেন্সে করে ওই ছেলেকে ওই রক্তাক্ত অবস্থায় গোসল না করা অবস্থায় মাদারীপুরে ওনার গ্রামের বাড়িতে নিয়ে যায়। সেখানে গোসল হয়, দাফন হয়, কবরস্থ করা। বাংলাদেশে যে শত শত নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে তার জন্য দায়ী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন আওয়ামী লীগ এবং সরকারের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। তার মধ্যে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বলেছেন ওবায়দুল কাদের সাহেবের নাম। অন্যতমভাবে ওনারা বলেছেন যে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল। আসামির পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কেন এনাদেরকে দায়ী মনে করেন। ওনারা বলেছেন যে তারা যদি পরামর্শ করে কারফিউ জারির সিদ্ধান্ত না নিত তাহলে আমার সন্তান সহ এই হাজার হাজার মানুষ নিহত হতো না।